শান্তি চুক্তির আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে ইরান আমেরিকার প্রতিনিধি। সমঝোতা না হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ক্ষমতা ছাড়ার গুঞ্জন, সোমবারই পদত্যাগ করতে পারেন, খবর গণমাধ্যমের অস্বীকার ডাউনিং স্ট্রিটের। কলকাতায় যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গকে সমুদ্র নির্ভর অর্থনৈতিক মডেল তৈরির ঘোষণা টানলেন বাংলাদেশ প্রসঙ্গ। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি সঙ্গীতা ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমেরিকার সঙ্গে প্রাথমিক শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। শনিবার রাতে ইরানের স্পিকার বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে ইরানি প্রতিনিধি দলের পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। এক এক্স বার্তায় সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবেই এই আলোচনার আয়োজন করা হয়েছে। রবিবার ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের ধারাবাহিকতায় কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার জেরে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আইআরজিসি জানায়, প্রাথমিক শান্তি চুক্তির অন্যতম শর্ত লঙ্ঘনের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হরমুজ বন্ধের বিষয়ে কোনো প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে ইরানের সঙ্গে শেষ পর্যন্ত চুক্তি বাস্তবায়ন না হলে হরমুজ প্রণালীতে টোল বসানোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান আমেরিকা প্রাথমিক শান্তি চুক্তির অন্যতম শর্ত ছিল অবিলম্বে লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে হবে, কিন্তু সেই শর্ত না মেনে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশের তোয়াক্কা না করে হামলা অব্যাহত রাখে আইডিএফ। শুক্রবার বিকেল 4টায় লেবানন ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও তা মানেনি তেল আবিব। উল্টো দক্ষিণ লেবানন জুড়ে হামলার তীব্রতা আরও বাড়ানো হয়। এমন অবস্থায় আমেরিকার সঙ্গে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে সব জাহাজকে কঠোর সতর্কবার্তা দিয়ে আইআরজিসি জানায়, হরমুজের কাছে আসলে সবাই নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, আগ্রাসন অব্যাহত থাকলে ইরান আরও কঠোর পদক্ষেপ নেবে। তবে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তবে দক্ষিণ লেবানন থেকে আইডিএফ সদস্যদের সরিয়ে আনা হবে না বলে জানিয়েছে তেল আবিব। এমনকি হামলা বন্ধের নির্দেশ কার্যকর হওয়ার সময়সীমা বা এর আওতায় কী ধরনের সামরিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত থাকবে সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সন্দেহ প্রকাশ করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, হরমুজ প্রণালী কার্যত বন্ধ করা হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য তার কাছে নেই। ভ্যান্স বলেন, হরমুজ প্রণালী এখনও খোলা রয়েছে এবং এটি বন্ধ করে দেওয়ার কোনো প্রমাণ আমেরিকা পায়নি। তিনি আরও জানান, শনিবারই হরমুজ প্রণালী দিয়ে 1,60,00,000 ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। এদিকে শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে শেষ পর্যন্ত কোনো চুক্তি না হলে হরমুজ প্রণালীতে আমেরিকার পক্ষ থেকে টোল বসানো হবে। টোলের অর্থ সরাসরি যাবে ওয়াশিংটনের তহবিলে। এ সময় আমেরিকাকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর গার্ডিয়ান অ্যাঞ্জেল বা অভিভাবক উল্লেখ করে ট্রাম্প বলেন, দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের দেশগুলোকে নিরাপত্তা দিয়ে আসছে আমেরিকার সামরিক বাহিনী। এই সুরক্ষার পেছনে ওয়াশিংটনের যে বিপুল অর্থ খরচ হচ্ছে তা উসুল করতেই এই টোল আরোপের পরিকল্পনা করা হচ্ছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট
পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। লেবাননে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির বিভিন্ন অঞ্চলে চালানো ভয়াবহ ড্রোন ও বিমান হামলা চালায় আইডিএফ। এদিকে আইডিএফকে লেবাননে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। তবে হামলা বন্ধ রাখা হলেও ইসরায়েলি সামরিক বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছে দেশটি। যুদ্ধবিরতি ঘোষণার পরও শনিবার লেবাননে ভয়াবহ ড্রোন ও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। নিহত হয়েছেন অন্তত ৩২ জন। এতে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার স্মারক পরবর্তী আলোচনার ফলাফল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য অনুযায়ী শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ জেলায় ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কাফর রেমান গ্রামে ইসরায়েলের আরেকটি হামলায় লেবাননের এক সেনা সদস্য নিহত হন। এছাড়া হামলার খবর পাওয়া গেছে লেবাননের টায়ারেও। সেখানকার বারিশ গ্রামে ইসরায়েলি হামলায় একই পরিবারের ৪ সদস্য নিহত হয়েছেন। পশ্চিম বেকা অঞ্চলের সোহমোর এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় ৪ জন নিহত ও ১ জন আহত হন। লেবাননের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে সিডন জেলার কানারিতে ইসরায়েলি হামলায় অন্তত ৭ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত শুক্রবার নতুন করে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ৮৩ জন নিহত এবং ১৪১ জন আহত হন। হতাহতদের বড় অংশই দক্ষিণ ও পূর্ব লেবাননের বাসিন্দা। আইডিএফের দাবি, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহ ৫০টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহর আস্তানায় হামলা চালিয়েছে তারা। এদিকে ইসরায়েলের চ্যানেল 12 নিউজ শনিবার জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস আইডিএফকে লেবাননে তাদের হামলা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। নেটওয়ার্কটি আরও জানায়, ইসরায়েলের রাজনৈতিক শীর্ষ পর্যায় ও আমেরিকার মধ্যে সমন্বয়ের পর এই নির্দেশনাটি এলো। তবে হামলা বন্ধ রাখা হলেও ইসরায়েলি সামরিক বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে না। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান সহ ১০ জন নিহত হয়েছেন। নিহত ক্যামেরাম্যানের নাম আহমেদ উইসা। শনিবার তেল আবিবের ড্রোন হামলায় নিহত ২ জনের মধ্যে তিনিও ছিলেন। এর আগে এপ্রিলে আহমেদের ভাই মোহাম্মদ উইসাও ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন। একের পর এক গণমাধ্যম কর্মীর হত্যার তীব্র নিন্দা জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। শনিবার গাজা শহরের একটি ভবনে ইসরায়েলি ড্রোন হামলায় ২ নারী ও এক শিশুসহ ৪ জন নিহত হন, যার মধ্যে ছিলেন আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ উইসা। একই দিনে খান ইউনিসে আরেকটি বিমান হামলায় একজন নিহত ও আরও ৮ জন আহত হয়েছেন। সব মিলিয়ে একই দিনে প্রাণ হারান অন্তত ১০ জন ফিলিস্তিনি। গত এপ্রিলে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আহমেদের ভাই মোহাম্মদ উইসাও আল জাজিরার সাংবাদিক ছিলেন, অথচ তেল আবিব মোহাম্মদকে হামাসের সদস্য হিসেবে দাবি করে। ২০২৩ সালে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৩০০ সংবাদ মাধ্যম কর্মী প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ১২ জনই আল জাজিরার। এ ঘটনার নিন্দা জানিয়ে ইসরায়েলি নেতাদের দায়ী করেছে ফিলিস্তিনি জার্নালিস্ট সিন্ডিকেট। নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই বিভিন্ন সময় সাংবাদিকদের সাথে হামাসের যোগসাজশের অভিযোগ করে আসছে নেতানিয়াহু সরকার। আহমেদ উইসার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তাকে হামাসের একজন স্নাইপার বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। গত বছর অক্টোবরে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও তা মানেনি তেল আবিব। চুক্তির পর এখন পর্যন্ত ১,০০০-এর বেশি ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এর বিপরীতে প্রাণ হারিয়েছেন ৪ ইসরায়েলি সেনা। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তার সরকারের দায়িত্ব পালনের দিকেই মনোযোগী রয়েছেন। অবজারভার তাদের প্রতিবেদনে জানিয়েছে, সোমবার পদত্যাগ করে নিজের বিদায়ের একটি সময়সীমা নির্ধারণ করতে পারেন প্রধানমন্ত্রী স্টারমার। গত কয়েক মাস ধরেই তার নেতৃত্ব নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা গত শুক্রবার নতুন মাত্রা পায়। প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম একটি উপনির্বাচনে জয়
সময় পেয়ে আনুষ্ঠানিকভাবে তার নেতৃত্ব চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি করেছেন। এতে লেবার পার্টির ভেতরের চাপ আরও স্পষ্ট হয়ে ওঠে। 2024 সালের কিয়ার স্টারমারের নেতৃত্বে ভূমিধস জয় পায় লেবার পার্টি, কিন্তু 2 বছর যেতে না যেতেই তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। ভোটাররা মনে করছেন জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুতি স্টারমার দিয়েছিলেন সেটি পূরণ করতে তিনি সক্ষম নন। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সাথে থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। কলকাতায় এসে 3টি যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ভবিষ্যতের কথা ভেবে নিজেদের শক্তি বাড়াচ্ছে ভারত। এ সময় শুভেন্দুকে পাশে নিয়ে পশ্চিমবঙ্গকে সমুদ্র নির্ভর অর্থনৈতিক মডেল তৈরির ঘোষণা দেন মোদী। এছাড়া পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সাথে যুক্ত করার পরিকল্পনার অভিযোগ এবং বাংলাদেশ সীমান্ত ইস্যু নিয়ে কথা বলেন। পশ্চিমবঙ্গ এবং বিশ্ব যোগ দিবসে যোগদান করতে পশ্চিমবঙ্গে দুদিনের সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার সকালে কলকাতার রেড রোডে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগসভার কর্মসূচি সেরে গার্ডেন রিচে পৌঁছান নরেন্দ্র মোদী। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি যুদ্ধজাহাজ উদ্বোধন করেন। আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক নামের এই 3 যুদ্ধজাহাজ রাডারকে ফাঁকি দিয়ে শত্রুকে আক্রমণ, সমুদ্রের গভীরে নিখুঁত নজরদারি, সাবমেরিন ধ্বংসের মতো ক্ষমতা সম্পন্ন। আনুষ্ঠানিকভাবে দেশটির নৌবাহিনীর হাতে 3টি জাহাজ তুলে দিয়ে মোদী জানান, সমুদ্রপথে পশ্চিমবঙ্গ গোটা বিশ্বকে জুড়ে দিয়েছে। বলেন, পশ্চিমবঙ্গ হতে পারে সমুদ্র নির্ভর অর্থনীতির রোল মডেল। यहाँ समुद्री अर्थव्यवस्था को नई ऊंचाइयों तक ले जाने की क्षमता है। मुझे विश्वास है कि आने वाले वर्षों में पश्चिम बंगाल भारत की ब्लू इकोनॉमी, मैरीटाइम मैन्युफैक्चरिंग, लॉजिस्टिक्स और कोस्टल डेवलपमेंट का एक महत्वपूर्ण केंद्र बनेगा। এর আগে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে মোদী অভিযোগ করেন, দেশভাগের আগে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সাথে জুড়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেস। অভিযোগ করেন, কংগ্রেস, বামদল এবং তৃণমূলের আমলেই এই বাংলায় অনুপ্রবেশ ঘটেছে। বলেন, সীমান্ত রক্ষায় অসমাপ্ত কাজ শুরু হয়েছে। जब पूरे बंगाल को भारत से अलग करने की साजिश हो रही थी, तब अलग पश्चिम बंगाल बनाकर उन मंसूबों को कामयाब नहीं होने दिया गया। পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়কে রাজ্যের জন্য নতুন অধ্যায়ের সূচনা হিসেবে তুলে ধরেন মোদী। বলেন, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ গঠনের পেছনে যে স্বপ্ন ছিল তা এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ইবোলার প্রকোপে প্রাণ হারিয়েছে 247 জন। পাশাপাশি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1000-এ। দেশটির ইটুরি এলাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য দিয়েছে। ইবোলা আক্রান্ত রোগীর বেশিরভাগই এখন এই রোগ থেকে মুক্ত। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রজার কাম্বা জানান, ইবোলার প্রভাব দিন দিন বাড়ছে। সেবাদানকারী কর্মীরা আক্রান্ত এলাকার যত ভেতরে যাচ্ছেন তত বেশি রোগী শনাক্ত করছেন। রোগীদের শনাক্ত করে তাদের চিকিৎসার ব্যবস্থা করছে সরকার। তবে ইবোলা নিয়ন্ত্রণ নিয়ে এখনো কোনো আশা দিতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। সার্বিয়াতে সরকার বিরোধী আন্দোলনে যোগ দিয়েছে কয়েক হাজার ছাত্র জনতা। 2024 সালে দেশটির মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার বর্ষপূর্তিতে শনিবার দেশটির নোভি সাদ শহরে এই আন্দোলন হয়। দুর্ঘটনাটির পেছনে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ ও তার দলকে দায়ী করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্র জনতা ও বিরোধী দল। 2027 সালে সার্বিয়ার পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন হবার কথা রয়েছে। তবে দেশটির প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করে দ্রুত নির্বাচনের দাবি জানায় আন্দোলনরত ছাত্রনেতারা। এর জবাবে 27 জুন পাল্টা আন্দোলনের ঘোষণা দেন ভুচিচ।
গত ১৩ বছর ধরে তার দল সার্বিয়ার ক্ষমতায় আছে, এমনকি আগামীতে ইউরোপিয়ান ইউনিয়নেও যোগ দিতে আগ্রহী এই বলকান দেশটি। বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং জ্বালানি সংকটের বিরুদ্ধে সরকার বিরোধী আন্দোলন আরও তীব্র হওয়ায় শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্ট পাজ বলেন, দেশের সড়কগুলো স্বাভাবিক করতে এবং জনজীবন সচল রাখতে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশকে ব্যবস্থা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। শ্রমিক সংগঠন, কৃষক এবং সাবেক প্রেসিডেন্ট এভো মোরালেসের সমর্থকদের নেতৃত্বে চলমান আন্দোলনে সরকারের পদত্যাগ দাবি করা হয়। সড়ক অবরোধের কারণে খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়। ইউক্রেনের জাপোরিঝিয়াতে রাশিয়ার বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন। হামলায় একাধিক আবাসিক ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়া একটি বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি নাগরিকদের বিমান হামলার সতর্কতা সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর দেশ জুড়ে ইউক্রেনের ১৮৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এছাড়া রাশিয়ার টিউমেন অঞ্চলের একটি প্রধান তেল শোধনাগারে দূরপাল্লার ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে কিয়েভ। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আরও একটি বিরতি, সাথে থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ফ্রান্সের রেকর্ড পর্যায়ে পৌঁছেছে তাপমাত্রা। এমন পরিস্থিতিতে দেশজুড়ে আয়োজিত একটি সঙ্গীত উৎসবে মদ পান নিষিদ্ধ করা হয়েছে। রবিবার এই তথ্য জানায় বিবিসি। ফ্রান্সে প্রতি বছর আয়োজিত ফেট দ লা মুসিক উৎসবে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে উদযাপন করে। তবে বর্তমানে ফ্রান্স জুড়ে তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি রয়েছে। এর ফলে সরকার রেড অ্যালার্টের আওতাভুক্ত এলাকাতে মদ পান নিষিদ্ধ ঘোষণা করেছে। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর কার্যালয় জানায়, রাষ্ট্র এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে আয়োজিত সকল অনুষ্ঠানে মদ সরবরাহ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার ফ্রান্সের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে প্যারিস হয়ে বারগান্ডি পর্যন্ত তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এমনকি কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রিতে। সোমবার তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, এমনকি তাপমাত্রা ঐতিহাসিক রেকর্ড গড়তে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার প্রথম জায়ান্ট পান্ডা শাবক রিও পশ্চিম জাভার তামান সাফারি পার্কে জনসাধারণের সামনে আনা হয়েছে ৭ মাস বয়সী এই শাবকটিকে। রিও এক নজরে দেখতে চিড়িয়াখানায় ভিড় করেছেন শত শত দর্শনার্থী। খেলাধুলা, দুষ্টুমি আর মায়ের সঙ্গে খুনসুটি সব মিলিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু পান্ডা শাবক রিও। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বগরের তামান সাফারি পার্কে প্রথমবারের মতো জনসাধারণের সামনে আনা হয়েছে দেশটিতে জন্ম নেওয়া প্রথম জায়ান্ট পান্ডা শাবকটিকে। গত বছরের ২৭ নভেম্বর কৃত্রিম প্রজনন পদ্ধতিতে জন্ম নেয় রিও। জন্মের সময় তার ওজন ছিল প্রায় ২০০ গ্রাম। রিওর বাবা কাইতাও এবং মা হুচুন দুইজনকেই চায়না থেকে সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ইন্দোনেশিয়ায় আনা হয়েছে। এই পান্ডাটি আসলে একটি প্রায় বিলুপ্ত প্রজাতির। একে সংরক্ষণ করতে পারছি বলে আমরা গর্বিত। শিশুরাও এটিকে সরাসরি দেখতে ও তাদের সম্পর্কে জানতে পারছে। মায়ের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে ৭ মাস বয়সী রিও। কখনো কাচঘেরা দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করছে, কখনো কাঠের খুঁটিতে চড়ছে, আবার কখনো খেলায় মেতে উঠছে মায়ের সঙ্গে।
Ya kalau bisa sih terus ya, jangan sampai সম্ভব হলে পান্ডাটিকে এখানেই রাখা হোক, এতে সংরক্ষণ ও প্রজনন কার্যক্রম এগিয়ে যাবে। রিও থেকে আরও পান্ডার জন্ম হলে তা ভালো হবে এবং চায়না ইন্দোনেশিয়ার সম্পর্কও আরও শক্তিশালী হবে। baik ya. Iya, akan lebih baik. বিশেষজ্ঞদের মতে বিশ্বের সবচেয়ে বিলুপ্ত প্রাণীগুলোর একটি জায়ান্ট পান্ডা। তাই রিওর জন্ম শুধু ইন্দোনেশিয়ার জন্য নয়, বরং বৈশ্বিক পান্ডা সংরক্ষণ প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ অর্জন। সঙ্গীত ইসলাম, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।